মে মাসের রাশিফলের দিকে যদি আপনি তাকান দেখতে পাবেন সেখানে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে রেনবো। কিরকম? বেনিয়াসহকলা, এতগুলো ইভেন্ট রয়েছে, অর্থাৎ 7টা ইভেন্ট রয়েছে। 7টা ইভেন্টের উপর দাঁড়িয়ে রয়েছে মে মাসের রাশিফল। তো অনেকগুলো ঘটনা বদলে যাবে, অনেক কিছু ঘটনা আসবে, আবার অনেক কিছু সমস্যা তৈরি হবে, আবার অনেকগুলো সমস্যা থেকে আপনি বেরিয়েও যেতে পারবেন। তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন, তাহলেই পুরো ব্যাপারটা একদম জলের মতন পরিষ্কার হয়ে যাবে এবং আপনার রাশিফলটা কি হতে পারে, তবে অবশ্যই সেটা ট্রানজিটের উপর বেস করে। তার কারণ ট্রানজিট অনুসারে আমরা শুধুমাত্র দেখি যে সেই ঘটনাটা ঘটবে কিনা। তবে অবশ্যই জন্মছকের সাপোর্ট থাকতে হয়, জন্মছক শেষ কথা বলে। এর আগের বহু ভিডিওতে আমি এই কথাটা বলেছি যে জন্মছক একেবারে আপনার 60% এফেক্ট দেখে। তারপর কি হয়? তারপর দেখে আপনার দশা এবং অন্তর্দশা এবং তার সঙ্গে ট্রানজিট, এটা 20% করে। এবারে যদি ট্রানজিট বেশ শক্তিশালী হয়, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার দশা অন্তর্দশাকে ছাপিয়ে চলে যায়। অনেক সময় এরকম দেখা যায় যে আপনার দশা অন্তর্দশাতে নেই, কিন্তু ঘটনাটা ঘটে গেল। আসলে সেখানে কি হলো? আসলে সেখানে হলো যে সেখানে ট্রানজিট ছিল অত্যন্ত শক্তিশালী, যে কারণে আপনার ট্রানজিটের ফলে আপনি আপনার ফলটা পেলেন। আবার এমনটাও হতে পারে, অনেকে কমেন্ট করছেন যে দাদা আমার কি তাহলে ডিভোর্সটা হবে? দেখুন, আপনার যদি জন্মছকে ডিভোর্স না থাকে তাহলে ডিভোর্স হবে না। অর্থাৎ বুঝতেই পারছেন যে আপনি যখন জন্মগ্রহণ করেছেন, আপনি একটা জন্মছক নিয়ে এই পৃথিবীতে এসেছেন, তাই সেই জন্মছকটা বলবে শেষ কথা, কিন্তু ট্রানজিট আপনাকে সাপোর্ট দেবে, আপনার দশা অন্তর্দশা আপনাকে সাপোর্ট দেবে। আমরা কেপি সিস্টেমে কাজ করি এবং এই কেপি সিস্টেমে পুরো ব্যাপারটা নিখুঁতভাবে বোঝা যায়। কারণ সেখানে কি হয়, প্রত্যেকটা হাউসের সাব লর্ড ধরে ধরে সেখানে বিচার করা হয় এবং এখানে 2 মিনিটের পার্থক্য বা কোনো কোনো সময় 1.5 মিনিটের পার্থক্যেও একটা মানুষের অনেক কিছু ঘটনা বদলে যায়। তো তাহলে আমরা ট্রানজিটের উপর বেস করে রাশিফলটা দেখে নেব যে মে মাসে ঠিক আপনার রাশির জন্য কি অপেক্ষা করছে। তো প্রথমে একটু ব্যাকগ্রাউন্ডটা দেখে নেওয়া যাক যে মে মাসে কি কি ঘটনা ঘটছে। দেখুন, মে মাসের একটা ঘটনা ঘটছে কীরকম, সেটা এপ্রিল মাসের একদম শেষে ঘটছে, যে কারণে আমি এপ্রিল মাসের রাশির ফলের মধ্যে ইনক্লুড করিনি। সেটা কীরকম, 30/4/2026 মার্কারি অর্থাৎ বুধ সে কোথায় প্রবেশ করছে না, মেষ রাশিতে প্রবেশ করছে। এর পরের কি ঘটনা ঘটছে? এর পরে যে ঘটনাটা ঘটছে সেটা হলো 11/5/2026 মার্স অর্থাৎ মঙ্গল সে প্রবেশ করছে কোথায়, মেষ রাশিতে। তারপরে কি ঘটনা ঘটছে, 14/5/2026 ভেনাস, ভেনাস বলতে শুক্র, যে প্রবেশ করছে কোথায়, মিথুন রাশিতে প্রবেশ করছে। তারপরে 15/5/2026 মার্কারি অর্থাৎ বুধ আবার প্রবেশ করছে কোথায়, টরাসে অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করছে। তারপর 15/5/2026 সূর্য বা শান সে প্রবেশ করছে টরাসে অর্থাৎ বৃষ রাশিতে। তারপর কি ঘটনা ঘটছে, 17/5/2026 স্যাটার্ন অর্থাৎ শনি সে কি করছে, সে তার রেবতী নক্ষত্রে প্রবেশ করছে, অর্থাৎ সে রয়েছে মীন রাশিতেই থাকবে এবং সে প্রবেশ করছে রেবতী নক্ষত্রে। এরপরে কি ঘটনা ঘটছে, 29/5/2026 তখন কি হচ্ছে, মার্কারি অর্থাৎ বুধ সে প্রবেশ করছে জেমিনাইন বা মিথুন রাশিতে প্রবেশ করছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে আমি যেটা প্রথমেই বলছিলাম বেনিয়াসহকলা, এই 7টা ঘটনা, এই 7টা ঘটনার উপর বেশ করেই কিন্তু এই কাজগুলো ঘটছে। অর্থাৎ আপনার একটা সময়ের পরে পরে আবার ফেজগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্রথমেই আমরা কি দেখব যে 1 তারিখের অর্থাৎ 1/5/2026 চার্টটা কি রয়েছে। তাহলে 1/5/2026 থেকে শুরু করে একেবারে 10/5/2026 পর্যন্ত একটা ঘটনা ঘটবে। তারপর 10 তারিখের পরে অর্থাৎ 11/5/2026 থেকে শুরু করে 14 তারিখ পর্যন্ত বা 13 তারিখ পর্যন্ত একটা ঘটনা ঘটবে। তারপর 14 তারিখ থেকে 15 তারিখ, এই দুটোকে আমি একসঙ্গেই ধরছি কারণ একই সঙ্গেই ঘটনা ঘটছে, শুধুমাত্র সামান্য একটু টাইমের পার্থক্য। তারপরে কি ঘটছে, 15 তারিখ থেকে শুরু করে 17 তারিখ পর্যন্ত একটা ঘটনা ঘটছে। তারপর 17 তারিখ থেকে শুরু করে 29 তারিখ পর্যন্ত একটা ঘটনা ঘটছে এবং একদম
শেষ পর্যন্ত, অর্থাৎ 31শে মাস শেষ 31 তারিখ পর্যন্ত একটা ঘটনা ঘটছে, অর্থাৎ 29 তারিখ থেকে শুরু করে আবার 31 তারিখ পর্যন্ত ঘটনা ঘটছে। সুতরাং বুঝতেই পারছেন যে এতগুলো ঘটনার উপর বেশ করে আজকের রাশিফল তৈরি হয়েছে। ধনুরাশির মে 2026টা কেমন যাবে সেটার দিকে যদি আমরা তাকাই, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যেটা একদম এই 7টা ঘটনা রয়েছে, 7টা ঘটনার উপর দিয়েই কিন্তু যাবে। তো 30শে এপ্রিল 2026 মার্কারি অর্থাৎ বুধ প্রবেশ করেছে মেষ রাশিতে। এটা নিয়ে ভিডিও বানানো হয়ে গেছে, আপনি চাইলে ভিডিওটি চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন বা ডেসক্রিপশানে গিয়ে দেখতে পারেন, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে। তো আমরা চলে যাচ্ছি ধনুরাশির রাশিফলের দিকে। তো প্রথমেই 1 তারিখের হিসাবটা একটু দেখে নেব যে 1 মে 2026-এ কে কোথায় বসে রয়েছে। তো দেখুন, ধনুরাশি বসে রয়েছেন এই ঘরেতে। তো এবং ধনুরাশির ঘরেতে এই মুহূর্তে বৃহস্পতি 7 নম্বর দৃষ্টি রয়েছে। এটা একটা নর্মাল দৃষ্টি, সেটাকে নিয়ে ভাবছি না। শনির 10 নম্বর দৃষ্টি আছে। স্বাভাবিকভাবেই ধনুরাশির মানুষজনকে একটু ধৈর্য ধরার পরামর্শ দিচ্ছেন শনিদেব। আমরা যদি 2 নম্বর ঘরে যাই, সেখানে তার অর্থনৈতিক অবস্থার দিক থেকে যদি তাকাই, যাদের জন্মছকে রাহু ভালো জায়গায় রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে বেশ কিছুটা উন্নতি লাভ করতে পারবেন। অর্থাৎ রাহুর যেহেতু দৃষ্টি রয়েছে, তাই স্বাভাবিকভাবে তার অর্থনৈতিক অবস্থার কিছুটা উন্নতি হবে। তবে 12 নম্বর দৃষ্টি যেহেতু রয়েছে, 12 নম্বর দৃষ্টি আবার খরচের দিকটাও ইন্ডিকেশন করে। তো স্বাভাবিকভাবেই খরচাপাতি একটু বাড়বে। তবে ওভারঅল যেহেতু রাহুর দৃষ্টি 2 নম্বরে রয়েছে, তাই সেই দিক থেকে বলা যেতেই পারে যে ধনুরাশির অর্থনৈতিক অবস্থাটা কিন্তু মোটামুটিভাবে ভালোই থাকবে, খরচপাতি বাড়লেও। এরপরে আমরা কোথায় যাব? 3 নম্বর ঘরে যদি তাকাই, তার সম্পর্কের জায়গাগুলোতে, বিশেষ করে পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাতে, সেখানে দেখা যাচ্ছে রাহু বসে রয়েছে। স্বাভাবিকভাবে সম্পর্কের জায়গাতে একটু ধোঁয়াশা থাকবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাতে একটু ধোঁয়াশা থাকবে, কিন্তু তার সত্ত্বেও সম্পর্কগুলো একটু ভালো জায়গাতেই থাকবে। কারণ বৃহস্পতির 9 নম্বর দৃষ্টিটা ওখানে বসে রয়েছে। এবং এই মুহূর্তে ক্লায়েন্টের আসা যাওয়া যেটা ছিল, সেটা কিন্তু ভালোই গতিতে থাকবে। তার কারণ রাহু আপাতত 2026টা প্রায় পুরোটাই এখানে থাকছেন। স্বাভাবিকভাবেই ধনুরাশির মধ্যে যে ক্লায়েন্টের আসা যাওয়া, যোগাযোগের তীব্রতা, সেটা কিন্তু ভালো মতনই থাকবে, জোরদার মাত্রাতেই থাকবে। আমরা যদি 4 নম্বর ঘরে যাই, সেখানে কি বলছে? ধনুরাশি এবং ধনুলগ্ন উভয়ের ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে। অবশ্যই ধনুলগ্নের ক্ষেত্রে ঘটনাটা ঘটবে, আর ধনুরাশির যারা মানুষ রয়েছেন তাদের মাথার মধ্যে এই জিনিসগুলো কাজকর্ম করবে। তো দেখুন, 4 নম্বর ঘরেতে যদি যাই আমরা, 4 নম্বর ঘরেতে একটু ঘেঁটে রয়েছে। অর্থাৎ বাড়ি কেনা বা গাড়ি কেনার দিক থেকে বা মায়ের সাথে সম্পর্কের দিক থেকে যদি বলি, একটু গন্ডগোলের জায়গা তৈরি হচ্ছে। এবং কারণ মার্স এবং স্যাটার্ন পাশাপাশি বসে রয়েছে, যদিও মার্স কয়েকদিন পরে শিফট হয়ে যাবে। যখন শিফট হয়ে যাবে তখন ব্যাপারটা একটু স্বাভাবিক হয়ে যাবে। তবে ওভারঅল হঠাৎ করতে গাড়ি কেনা বাড়ি কেনা হয়ে যেতে পারে। একটু গন্ডগোল হলেও বা একটু স্লো হলেও কেনা হয়ে যেতে পারে হঠাৎ করে, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। তবে যেহেতু মার্স এবং স্যাটার্ন এক ঘরে বসে রয়েছে, তাই এই সময়টাকে একটু গাড়ি কেনা বাড়ি কেনার দিক থেকে স্কিপ করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। তবে বাড়ি কিনতে গেলে কিংবা গাড়ি কিনতে গেলে পুরাতন গাড়ি কিংবা পুরাতন বাড়ির দিকেই ঝুঁকবেন, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। আর পড়াশোনায় যারা রয়েছেন, পড়াশোনার দিক থেকে উন্নতি হতে পারে, তবে মারাত্মক যে উন্নতি হবে এমনটা কিন্তু নয়, কারণ মার্স এবং স্যাটার্ন পাশাপাশি বসে থেকে একটু ডিস্টার্ব করবে আপনাকে। আমরা যদি 5 নম্বর ঘরে তাকাই, সেই 5 নম্বর ঘরেতে কে বসে রয়েছেন? 5 নম্বর ঘরেতে রয়েছে মার্কারি রয়েছে, সান রয়েছে। এবং মার্কারি এবং সান রয়েছে 1 মের হিসাবে। মার্কারি আবার শিফট করবে, সান শিফট করবে। এটা ঘটবে কবে? না 15 তারিখে, একটু পরেই আসছি। তবে আপাতত বুদ্ধি কাজে লাগাতে পারবেন, আপনার ট্যালেন্টের ক্ষেত্রে বুদ্ধি কাজে লাগাতে পারবেন। তার সঙ্গে সঙ্গে আপনার প্রেমের ক্ষেত্রে বুদ্ধি কাজে লাগাতে পারবেন। সন্তানের দিক থেকে কিছু বুদ্ধি কাজে লাগাতে পারবেন। ওভারঅল কিন্তু 5 নম্বর ঘর রিলেটেড যে কোনো ব্যাপারে, বিশেষ করে আপনার ট্যালেন্টের উন্নতির জন্য মার্কারি এবং সান এই দুজনে কিন্তু সহায়ক হবে। যদিও বা মার্কারি কয়েকদিন পরে দগ্ধ হবে, সেই সংক্রান্ত ভিডিও দেওয়া হয়েছে, দেখতে পারেন ভিডিওটা। ওই সময়টাতে একটু কিছু কিছু ক্ষেত্রে বুদ্ধিভ্রম হবে বা একটু বিঘ্ন ঘটবে, কিন্তু তার সত্ত্বেও আপনি কাজে লাগাতে পারবেন, চলে যাবে, অসুবিধা হবে না খুব একটা। আমরা 6 নম্বর ঘরে যদি তাকাই, 6 নম্বর ঘরে ভেনাস প্রবেশ করে বসে রয়েছে। স্বাভাবিকভাবেই হরমোনাল কিছু সমস্যা আসতে পারে। ধার দেনার দিক থেকে যদি বলি, আমরা ধার দেনায় যে মারাত্মক জড়িয়ে যাবেন এমনটা কিন্তু নয়। ওভারঅল অ্যাজ ইট ইজ নর্মাল থাকবে এটা। তবে মেন যেটা বলবো, কারণ 8 নম্বর ঘর এবং 12 নম্বর ঘর যদি তাকাই আমরা, সেখানে কিন্তু আপনার ঘরগুলো ফাঁকা রয়েছে, খুব একটা সম্ভাবনা নেই, কোর্ট কেসে জড়িয়ে যাওয়ার সম্ভাবনাও নেই। ওভারঅল কিন্তু ভালোই থাকবে। এবং আপনার কর্মের জায়গাতে, পরিশ্রমের জায়গাতে, সেখানে একটু কমফোর্ট ফিল করার চেষ্টা করবেন, সেই জায়গাটা রয়েছে। তবে সেই জায়গাতে যেহেতু শনির একটু দৃষ্টি রয়েছে, স্বাভাবিকভাবে একটু ডিলে করাবে এই সমস্ত ব্যাপারে। ধার দেনায় যাতে জড়িয়ে না যান, সেই দিকে আপনাকে অবশ্যই নজর রাখতে হবে। এর বাইরে কিন্তু আর কিছু নেই। আমরা 7 নম্বর ঘরে চলে যাচ্ছি। 7 নম্বর ঘরেতে আপনার এই মুহূর্তে জুপিটার বসে রয়েছে।
তার সঙ্গে রাহুর 5 নম্বর দৃষ্টি রয়েছে, মঙ্গলের 4 নম্বর দৃষ্টি রয়েছে। তো স্বাভাবিকভাবে এই ঘরটা একটু ঘেঁটে রয়েছে, একটু ঘেঁটে থাকলেও জুপিটার যেহেতু রয়েছে, আপনি চাইলে বিবাহ করে নিতে পারেন, বিবাহটা সেরে নিতে পারেন। রাহু আপনাকে সাথ দেবে, মঙ্গল সাথ দিয়ে দেবে। যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে একটু ধোঁয়াশা সৃষ্টি হবে, তবে ওভারঅল কিন্তু বিবাহিত জীবন স্বাভাবিক থাকবে, খুব একটা পরিবর্তন কিছু নেই। আর যারা পার্টনারশিপ বিজনেসের দিকে এগোতে যাচ্ছেন বা পার্টনারশিপ বিজনেসের কথা ভাবছেন, তারাও বিজনেসে এগোতে পারেন। অবশ্যই জন্মছকে যদি রাহু, মঙ্গল, জুপিটার সবকটা ভালো জায়গায় থাকে বা ভালো পজিশনে থাকে, বা অন্ততপক্ষে বলি খারাপ যদি না থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কিন্তু পার্টনারশিপ বিজনেসে নামতে পারেন। আপনার জন্য এই মুহূর্তে সহায়ক হবে, কারণ আপনার যদিও বা 11 নম্বর ঘরটাতে একটু ডিস্টার্ব রয়েছে, তাও সহায়ক হবে অনেকটাই। আপনার 8 নম্বর ঘরের দিকে যদি তাকাই, 8 নম্বর ঘরে এই মুহূর্তে কেউ নেই। তো স্বাভাবিকভাবেই আপনার 8 নম্বর ঘর ঘটিত খুব একটা কিছু পরিবর্তন হচ্ছে না, জাস্ট ঠিক থাকবে, ছিল নর্মাল থাকবে। আপনার 9 নম্বর ঘরে যদি আসি, সেখানে কেতু বসে রয়েছে, কেতু থাকবে আপাতত 2026টা, তাই আগে যা বলেছিলাম তাই রয়েছে, খুব একটা পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ আপনার ভাগ্যের উন্নতিতে কি হচ্ছে না হচ্ছে আপনি নিজের থেকেই বুঝতে পারবেন না। যাদের জন্মছকে কেতু ভালো রয়েছে তারা হয়তো ভাগ্যের স্বাদ ভালোই পাবেন, তবে কেতু একটু বিচ্ছিন্নতা করাই, তাই আপনার একটু বিচ্ছিন্নতা বাড়বে, বিশেষ করে ঘুরতে গিয়ে, বেড়াতে গিয়ে একটু বিচ্ছিন্নতা বাড়তে পারে। ভ্রমণের দিক থেকে একটু বিচ্ছিন্নতা আসতে পারে, না করার ইচ্ছা যাবে, এই ধরনের আর কি কিছু ঘটনা ঘটবে। উচ্চশিক্ষার দিক থেকেও একটু বিচ্ছিন্নতা আসবে, ভালো লাগবে না পড়াশোনা করতে, এই ব্যাপারগুলো কাজ করবে। আপনার 10 নম্বর ঘরতে যদি তাকায়, 10 নম্বর ঘরতে দেখুন দুটো দৃষ্টি রয়েছে, 7 নম্বর দৃষ্টি দুটোই, তাই নর্মাল দৃষ্টি, তাই কর্মক্ষেত্রে যেমন ছিল তেমনই থাকবে, খুব একটা পরিবর্তন কিছু নেই। 11 নম্বর ঘরতে আপনার অনেকজন বসে রয়েছে বলবো না, দৃষ্টি দিয়ে রয়েছে। রাহুর 9 নম্বর দৃষ্টি রয়েছে, বৃহস্পতির 5 নম্বর দৃষ্টি রয়েছে, আবার মঙ্গলের 8 নম্বর দৃষ্টি রয়েছে। তাই স্বাভাবিকভাবে আপনার ইচ্ছা পূরণের জায়গাতে একটু ধোঁয়াশা সৃষ্টি হবে, কিন্তু ইচ্ছা পূরণগুলো আল্টিমেটলি ঘটবে। খুব যে মারাত্মকভাবে ঘটবে এমনটা বলব না, কিন্তু কিছুটা ঘটবে। অবশ্যই যাদের জন্মছকে রাহু ভালো রয়েছে, বৃহস্পতি ভালো জায়গায় রয়েছে, মঙ্গল ভালো জায়গায় রয়েছে, অন্ততপক্ষে যাদের এই 3টের মধ্যে 2 জন ভালো রয়েছে, তাদের কিন্তু মোটামুটিভাবে ভালো জায়গায় যাবে। 12 নম্বর ঘরেতে আপনার কেউ নেই, অর্থাৎ খরচাপাতির দিক থেকে যদি বলি, খরচাপাতি মারাত্মক যে হবে এমনটা নয়, যেহেতু রাহুর 12 নম্বর দৃষ্টি রয়েছে আপনার 2 নম্বর ঘরে, তাই কিছু কিছু ক্ষেত্রে খরচাপাতি হলেও কিন্তু মারাত্মক আকারে খরচাপাতির যে জায়গাটা তৈরি হবে এমনটা কিন্তু দেখা যাচ্ছে না। এরপর আমরা চলে যাব আপনার বাকি যে ইভেন্টগুলো রয়েছে সেই ইভেন্টগুলোর দিকে। দেখুন 11/5/2026 মঙ্গল পরিবর্তন হয়ে মেষ রাশিতে প্রবেশ করছে। তো যখনই মেষ রাশিতে প্রবেশ করছে, স্বাভাবিকভাবে কিছু কিছু ঘটনা আপনার জীবন থেকে একটু বদলে যাবে। কিরকম বদলে যাবে দেখুন, যদি বদলে যাওয়ার জায়গাগুলো একটু দেখি, যে কি হতে পারে বা কি পরিবর্তন হতে পারে। মঙ্গল এই ঘরে ছিল, আপনার এই ঘরেতে শিফট করেছে, অর্থাৎ আপনি বসে রয়েছেন এই ঘরেতে, 4 নম্বর ঘরে আসছেন, অর্থাৎ 4 তারিখের 4 নম্বর অর্থাৎ 11 তারিখের পরে 11 মের পরে আপনি কিন্তু গাড়ি কেনা, বাড়ি কেনার দিক থেকে এগোতে পারেন। আর সেই জায়গাতে স্যাটার্ন আপনাকে কিছুটা সহযোগিতা করবে, হয়তো বা পুরাতন গাড়ি কিংবা পুরাতন বাড়ির দিক থেকে ঝুঁকবেন, কিন্তু যেটুকু সমস্যা ছিল, একটু গন্ডগোল ছিল, সেই জায়গাগুলো একটু কেটে যাবে। নতুন কিছু গন্ডগোল এসে কি হাজির হবে না, নতুন কিছু গন্ডগোল এসে হাজির হবে না। দেখুন 5 নম্বর ঘরে মঙ্গল আসছে, তার সঙ্গে মার্কারি রয়েছে, শান রয়েছে, ওভারঅল এদের মধ্যে মোটামুটিভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে। তাই স্বাভাবিকভাবে এই ঘর সংক্রান্ত ব্যাপারে যা ছিল খুব একটা পরিবর্তন কিছু হবে না। তবে আপনার ট্যালেন্টের জায়গাতে একটু মাথা গরম হয়ে যেতে পারে কাজকর্ম করতে গিয়ে, যে যদি যারা একটু ট্যালেন্ট রিলেটেড কাজকর্ম করে থাকেন, তাদের ক্ষেত্রে একটু মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর বাইরে আর কিছু নেই, হুড়োপাটি করবেন, একটু তাড়াহুড়ো করতে যাবেন, এই ধরনের কিছু ঘটনা ঘটবে। আর তার সঙ্গে সঙ্গে এই ঘরেতে এই সময়তে বুধ এবং রবি পাশাপাশি চলে আসছে, অর্থাৎ এবং দগ্ধ অবস্থায় থাকবে। বুধায়িত্ব যোগ যেমন কাজ করছে, কিন্তু তার সঙ্গে যেহেতু বুধ দগ্ধ হয়ে রয়েছে, সেই জায়গাতে একটু বুদ্ধির কাজে লাগাতে গিয়ে সমস্যা হবে। তাই বুদ্ধি কাজে লাগাতে গিয়ে সমস্যা হলে একটু মাথা গরম হবে, সেই ধরনের কিছু ঘটনা ঘটবে। সন্তানদের উপরে মাথা গরম হয়ে যেতে পারে, যদি মঙ্গল খারাপ থাকে তো সেই জায়গাতে বেশি বেশি মাত্রায় হবে। আর যদিও বা মঙ্গলের এটা নিজস্ব ঘর, মারাত্মক যে ঝামেলা করবে এমনটা কিন্তু নয়। আর তার সঙ্গে আর কি ঘটনা ঘটবে? আর যে ঘটনা ঘটবে আপনার প্রেমের ক্ষেত্রে হঠাৎ করে কিছু প্রেম আসতে পারে, সেই সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে রয়েছে। বা যার সঙ্গে প্রেম করছেন তার সঙ্গে একটু ঝগড়া ঝামেলায় জড়িয়ে যেতে পারেন, সেই সমস্যাটাও হতে পারে। তবে যদিও বা এটা মারাত্মক আকারে যে হবে এমনটা কিন্তু নয়, কারণ এটা মঙ্গলের ঘর, তাই মঙ্গল এখানে ভালো রেজাল্ট আপনাকে দেবে। যদি জন্মছকে মঙ্গল খারাপ থাকে তো সেই জায়গায় একটু খারাপ রেজাল্ট পাবেন, এমন কিছু না। এর বাইরে আর কি রয়েছে, মঙ্গল পরিবর্তন হওয়ার সঙ্গে তার দৃষ্টিগুলো বদলে যাচ্ছে। দেখুন এখানে আপনার একটা দৃষ্টি ছিল মঙ্গলের, এটা 7 নম্বর দৃষ্টি, 7 নম্বর ঘর আপনার। 7 নম্বর ঘর সংক্রান্ত ব্যাপারে যা যা বলেছিলাম সেই জায়গাতে আপনি তুলনামূলকভাবে অনেকটা ভালো রেজাল্ট পাবেন, কারণ মঙ্গল সরে গেছে এখানেতে। যদিও রাহু দৃষ্টি রয়েছে, থাকবে, রাহু দৃষ্টি থাকলেও খুব একটা ক্ষতি করে না। রাহু যেখানে দৃষ্টি দেয় সেখানে যে থাকে তার হয়েই কাজ করে, তাই খুব একটা যে সমস্যা হবে এমনটা কিন্তু নয়। এবার আমরা যদি আসি আপনার 8 নম্বর ঘরে, দেখুন 8 নম্বর ঘরেতে মঙ্গলের একটা দৃষ্টি পড়লো, 4 নম্বর দৃষ্টি।
তাই স্বাভাবিকভাবে একটু সাবধানতা অবলম্বন করতে হবে কিছু কিছু ক্ষেত্রে। তবে যেহেতু এটা দৃষ্টি পরোক্ষ কানেকশনের রিলেটেড, তাই এখানে মারাত্মক যে ঘটনা ঘটবে এমনটা কিন্তু নয়। যারা অকাল লাইনে কাজকর্ম করেন তাদের কাজকর্মগুলো একটু জোরদার মাত্রায় হতে পারে। একটু সাবধানে চলাফেরা করতে হবে। এই পর্যন্ত আর বিশেষ কিছু নেই। তবে বললাম যেটা যে আপনার মারাত্মক যে ঘটনা ঘটবে এমনটা নয়। তবে ১২ নম্বর ঘরতে আবার দৃষ্টি চলে আসছে আপনার, মঙ্গলের দৃষ্টি চলে আসছে। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে। বিশেষ করে রাস্তায় হাঁটাচলার ক্ষেত্রে। এর বাইরে আর কিছু দেখতে পাচ্ছি না। এবারে বাকি যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোর দিকে একটু তাকাবো। সেই জায়গাগুলোতে আর কি ঘটনা আপনার জীবনে ঘটতে পারে। দেখুন ১৪ তারিখে ১৪/৫/২০২৬ ভেনাস অর্থাৎ শুক্র সে প্রবেশ করছে মিথুন রাশিতে। ১৫/৫/২০২৬ মার্কারি বা বুধ প্রবেশ করছে বৃষ রাশিতে। ১৫/৫/২০২৬ সান প্রবেশ করছে বা সূর্য প্রবেশ করছে বৃষ রাশিতে। তো এই ৩ টে ঘটনাকে একসঙ্গে বলব, কারণ ১৪ তারিখের পরেই ১৫ তারিখ, একদিনের মাত্র গ্যাপ। আ তাই স্বাভাবিকভাবে পুরো টোটাল এফেক্টটার দিকে একটু ফোকাস করছি। দেখুন ১ম এই যেটা বললাম সেটা কি ছিল? ভেনাস অর্থাৎ শুক্র প্রবেশ করছে আপনার এই ঘরটাতে, অর্থাৎ আপনি বসে রয়েছেন এই ঘরেতে। এটা আপনার ৭ নম্বর ঘর। তো ৭ নম্বর ঘরে ভেনাস প্রবেশ করার ফলে এবং যেখানে যেহেতু জুপিটার রয়েছে, স্বাভাবিকভাবে বিবাহের জায়গাটা একটু পাকাপোক্ত হয়ে গেল। ভেনাস এবং জুপিটার পাশাপাশি থাকার জন্য অনেকে হয়তো বলবেন যে দুজনে তো শত্রু একে অপরের, তবে ক্ষতি করবে। আমি বলব না, এমন কোনো ক্ষতির সম্ভাবনা নেই। কারণ আপাতত ১ম এর দিকে কিছু হবে না। পরের দিকে আপনি রেজাল্ট পাবেন না এই ঘর সংক্রান্ত ব্যাপারে। বাকি সব অ্যাজ ইট ইজ ঠিকঠাক থাকবে। তার কারণ দেখুন ভেনাসের ডিগ্রি এবং জুপিটারের যদি ডিগ্রিগত পার্থক্য দেখি, অনেকটাই পার্থক্য রয়েছে। স্বাভাবিকভাবে ক্লোজ কনজাংশন এ নেই, তাই বিবাহের জায়গাটা আপনার একটু স্ট্রং হলো। বিবাহিত জীবনের দিক থেকে একটু স্ট্রং হলো। জায়গাটা একটু ধোঁয়াশা থাকবে। এটা কারণ রাহুর ৫ নম্বর দৃষ্টি রয়েছে। গোটা ২০২৬ জুড়েই একটু ধোঁয়াশার মধ্যেই কাটবে আপনার এই বিবাহ সংক্রান্ত ব্যাপারে, পার্টনারশিপ বিজনেস সংক্রান্ত ব্যাপারে। কিন্তু আপনি শুরু করতে পারেন। পার্টনারশিপ বিজনেসে নামতে পারেন। ভালো পার্টনার পাবেন একজন, জ্ঞানীগুণী মানুষকে পাবেন, রোমান্টিক মানুষকে পার্টনার হিসাবে পাবেন। একটু ধোঁয়াশা কাজ করলেও পাবেন। এর বাইরে আর কি ঘটনা ঘটলো? আ সান এবং মার্কারি, বুধ এবং সূর্য এরা প্রবেশ করল বৃষ রাশিতে। স্বাভাবিকভাবে এখানে আবার রাহু, এখানে আবার শনির ৩ নম্বর দৃষ্টিটাও রয়েছে এবং এটা আপনার ৬ নম্বর ঘর। ৬ নম্বর ঘর হওয়ার ফলেতে কি ঘটনা ঘটবে? দেখুন আপনার ৬ নম্বর ঘরে এই জায়গাতে প্রবেশ করেছে। আপনার ৮ নম্বর ঘরেতে একটা জায়গা তৈরি হয়েছে মঙ্গলের দৃষ্টি। ১২ নম্বর ঘরেতে একটা মঙ্গলের দৃষ্টি তৈরি হয়েছে। তো স্বাভাবিকভাবেই কিন্তু কোর্ট কেসে জড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে আপনার। আ তার সঙ্গে আপনার ধার দেনায় জড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। এই জায়গাগুলো কিন্তু আবার অ্যাক্টিভেট হচ্ছে। তাই এই জায়গাতে আপনাকে একটু সাবধানে থাকতে হবে। আর রোগের দিক থেকে যদি বলি, এর আগে তো বলেছিলাম একটু হরমোনাল সমস্যা তৈরি হতে পারে। আ রোগের দিক থেকে তুলনামূলকভাবে একটু রিলিফ পেলেন। তবে যাদের চোখের সমস্যা রয়েছে, যাদের নার্ভের সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো একটু বাড়বে। এর বাইরে আর কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। তো এর পরের ঘটনাতে চলে যাব। এর পরের ঘটনা কি রয়েছে সেই ঘটনার উপর দৃষ্টিপাত করব। তো দেখুন আমরা এরপরে আসছি কবে না ১৭/৫/২০২৬ স্যাটার্ন অর্থাৎ শনিদেব প্রবেশ করেছে কোথায়? না রেবতী নক্ষত্রে। তো যখনই ১৭/৫ রেবতী নক্ষত্রে প্রবেশ করছে, অর্থাৎ ১৬°৪০' উপরে স্যাটার্নের ডিগ্রি চলে যাচ্ছে, তখনই সে কি করছে? স্যাটার্ন রেবতী নক্ষত্র বা মার্কারি নক্ষত্র বা বুধের নক্ষত্রে প্রবেশ করছে। তো স্বাভাবিকভাবে কি হবে? এখানে এই জায়গাতে ধৈর্য নষ্ট হবে। আমি আর ডিটেইলস ব্যাখ্যা বলছি না। অনেক জায়গাতে ডিটেইলস ব্যাখ্যা বলেছি। অনেকে শুনতে খুব হ্যাপি ফিল করেছেন। আবার অনেকে বলছে এত কিছু জেনে কি করব? দেখুন একটু জানা দরকার আছে। একটু আপনি জানুন, ভালো লাগবে। তো স্যাটার্ন কি করছে? বুধের নক্ষত্রে প্রবেশ করছে। অর্থাৎ একজন স্যাটার্নকে ধরুন একজন বয়স্ক মানুষ আর মার্কারি একটা বাচ্চা ছেলে। তো যখনই একটা বয়স্ক মানুষকে একটা বাচ্চা ছেলে কন্ট্রোল করতে যায়, তো স্বাভাবিকভাবে কি হয়? ধৈর্য নষ্ট হয়। তো ধৈর্য যখনই নষ্ট হবে, আপনার এই ঘর সংক্রান্ত ব্যাপারে ধৈর্য নষ্ট হবে। অর্থাৎ আপনার ৪ নম্বর ঘরে স্যাটার্ন বসে রয়েছে। তো স্বাভাবিকভাবে কি হবে? এই ৪ নম্বর ঘর সংক্রান্ত ব্যাপারে ধৈর্য কিছুটা নষ্ট হবে। অর্থাৎ মায়ের সঙ্গে একটু ঝগড়াঝাটি লাগতে পারে। তার সঙ্গে আর কি ঘটতে পারে? আপনার গাড়ি কেনা কিংবা বাড়ি কেনার দিক থেকে একটু ধৈর্য নষ্ট হতে পারে। এই সময়টাতে একটু বুদ্ধি কাজে লাগানোর ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হবে। কারণ আপনি তাড়াহুড়ো করতে যাবেন যেখানে আপনাকে স্লো করার কথা, শনিদেব বলছেন একটু স্লো কাজ করতে, সেখানে তার স্টার মার্কারি এসে গিয়ে বা বুধ এসে গিয়ে সে বলবে না তাড়াহুড়ো করো। তো এই জায়গাটাতে একটু গন্ডগোল হবে। বাকি পাশাপাশি কি হবে? এই যে শনির যে দৃষ্টি রয়েছে, যেখানে এই ঘরটাতে দৃষ্টি রয়েছে, এখানে একটা দৃষ্টি রয়েছে এবং এখানে একটা দৃষ্টি রয়েছে। এই দৃষ্টিগুলোর জায়গাতেও কি হবে? আপনি একটু অস্থিরতা ফিল করবেন। অর্থাৎ নিজের দিক থেকে একটু অস্থিরতা বাড়বে, নিজের ধৈর্য নষ্ট হবে। তার সঙ্গে আপনার এটা রয়েছে ৬ নম্বর ঘর। আপনার তো
ধার দেনায় জড়িয়ে যেতে পারেন, দুমদাম ধার দেনা করে ফেলতে পারেন, কারণ এই জায়গাতে বুদ্ধি কাজে লাগাতে পারবেন না। এই জায়গাগুলো কিন্তু ঘটতে থাকবে। তো স্বাভাবিকভাবেই কিন্তু এই জায়গাতে আপনাকে একটু ধৈর্য ধরে কাজ করতে হবে। এর বাইরে আর কি রয়েছে? আরেকটা ঘটনা রয়েছে, 29 মার্চ 2026 মার্কারি অর্থাৎ বুধ প্রবেশ করেছে মিথুন রাশিতে। তো যখনই মিথুন রাশিতে প্রবেশ করবে স্বাভাবিকভাবেই কিন্তু আরও কতগুলো ঘটনা বদলে যাবে। কীরকম বদলে যাবে? মার্কারি প্রবেশ করছে, সান একা এখানে বসে রয়েছে, তাই স্বাভাবিকভাবে আপনার এই যে 6 নম্বর ঘরেতে কয়েকটা ব্যাপারে একটু টেনশন, ঝুটঝামেলা এইসব জায়গাগুলো ছিল, কিছুটা কাটবে। কিছুটা কাটবে সত্যি কথাই। ধার দেনায় হয়তো জড়িয়ে পড়বেন না, বা ধার দেনায় জড়িয়ে পড়ার দিক থেকে যেভাবে মার্কারি একটু ডিস্টার্ব করেছিল সেই ডিস্টার্বটা হয়তো করবে না। কিন্তু আপনার 7 নম্বর ঘরে যদি আসি, আপনার বিবাহিত জীবনে একটু ঝুটঝামেলা বাড়তে পারে, একটু জ্বালা যন্ত্রণা বাড়তে পারে, একটু সমস্যা তৈরি হতে পারে। কারণ এখানে ভেনাস এবং জুপিটার প্রায় কাছাকাছি চলে আসছে। এই ঘর থেকে আপনি এই রেজাল্টটা পাবেন না। এখানে মার্কারি অস্থিরতা সৃষ্টি করবে, এবং এখানে রাহু রয়েছে, সেও একটু অস্থিরতা সৃষ্টি করবে। তাই স্বাভাবিকভাবেই পার্টনারশিপ বিজনেস যারা করছেন বা পার্টনারশিপ বিজনেসে নামতে যাচ্ছেন, সেই জায়গাতে একটু অস্থিরতা তৈরি হবে। বিবাহিত জীবনে একটু অস্থিরতা তৈরি হবে। এইগুলো ঘটবে। এর বাইরে আর সেরকম কিচ্ছু নেই। মোটামুটিভাবে এটুকুই রয়েছে আপনার ধনুরাশির জন্য মে মাসের রাশিফল। এবারে দেখুন, আমি যে সিস্টেমে বলে গেলাম কে কোথায় বসে রয়েছে, সে বৈদিক সিস্টেমে বলে গেলাম, শুধুমাত্র ট্রানজিট চার্ট দেখে আমি বলে গেলাম। এবারে দেখুন, জন্মছক শেষ কথা বলে, কারণ আমি আপনার জন্মছক দেখতে পাচ্ছি না। জন্মছক অনুযায়ী আপনার ক্ষেত্রে কিছু কিছু একটু ঘটনা উলটপালট হতে পারে, কিন্তু মারাত্মক যে পরিবর্তন হবে এমনটা কিন্তু নয়, কারণ এখান থেকে আপনি বেশ কিছুটা রেজাল্ট পাবেন। ট্রানজিট যেহেতু আমাদের জীবনে অনেকটা প্রভাব ফেলে, তাই এটা বলে গেলাম, বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেমে বলে গেলাম। কিন্তু আমরা কাজ করি যে সিস্টেমে, সেটা হচ্ছে কেপি সিস্টেমে। কেপি অ্যাস্ট্রোলজি জিনিসটা কি, কিভাবে কাজ হয় না হয়, আপনি যদি জানার ইচ্ছা থাকে গুগলে সার্চ করে দেখতে পারেন। তো এই কেপি সিস্টেমে আমরা কিন্তু কাজ করি, যেখানে ইন্ডিভিজুয়াল প্রেডিকশনটা দুর্দান্তভাবে করা যায়। আর ইন্ডিভিজুয়াল প্রেডিকশনের জন্য কেপি ইজ দ্য বেস্ট প্রসেস। আর যখন আমি জার্নালিস্ট প্রেডিকশন করবো, অর্থাৎ যে জার্নালিস্ট প্রেডিকশনটা করলাম এতক্ষণে, সেটা কিন্তু বৈদিক সিস্টেমে দুর্দান্তভাবে করা যায়। এখন দেখুন, ভারতবর্ষের দিক থেকে যদি আমি বলি, ভারতবর্ষে প্রচুর মানুষ ধনুরাশির মানুষ রয়েছেন, তাই স্বাভাবিকভাবে প্রত্যেকের জীবনে জন্মছক আলাদা আলাদা। তাই জন্মছক যেহেতু আলাদা আলাদা, তাই স্বাভাবিকভাবে ঘটনাগুলো আলাদা হবে। তবে যেহেতু ট্রানজিটের একটা পজিশন রয়েছে, তাই সেই ট্রানজিটের অনুযায়ী আপনারা যে কিছুটা রেজাল্ট পাবেন, সেই কিছুটা রেজাল্টের উপর বেস করেই কিন্তু তৈরি হয়ে রয়েছে আপনাদের মে মাসের রাশিফল। তো যাই হোক, ভিডিওটা কোথা থেকে দেখলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং পাশে আসা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দেখেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন, এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।